কি আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তুফান কেমন সিনেমা? সাকিব খানের বেস্ট সিনেমা? কলকাতার মানুষকে কি খুশি করতে পারবে? তুফান কি অ্যানিমেল আর কেজিএফ থেকে কপি করা হয়েছে? ডাইরেক্ট তুফানের রিভিউতে আসার এইখানে আমি বলে রাখি যে তুফানের রিভিউ আমি দুবার করব। একবার কলকাতার অডিয়েন্সের জন্য করব, আরেকবার বাংলাদেশের অডিয়েন্সের জন্য করব। আর তুফানের স্টোরি নিয়ে বা পোস্ট ক্রেডিট সিন নিয়ে বা তুফান 2তে কী হতে পারে সেগুলো নিয়ে বোধহয় আলাদা করে ডিসকাশনের জায়গা তো অবশ্যই খোলা থাকে। নাও এই ভিডিওটা আমি কলকাতার অডিয়েন্সের জন্য বানাচ্ছি, যাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে সাকিব খান কি দেবজিতের মতো ভালো অভিনয় আদৌ করতে পারে? এই সিনেমাটা এসভিএফ প্রডিউস কেন করলো? আমাদের কি দেখতে যাওয়া উচিত? তুফান বাংলাদেশে আজ অব্দি টেকনিক্যালি সাউন্ড যত সিনেমা হয়েছে, আমি হাওয়ার কথা বলি, আয়নাবাজির কথা বলি, অথবা আমি ছুরঙ্গর কথা বলি, অথবা রেড ড্রাম, এই চারটে সিনেমা, যেই চারটে বাংলাদেশি সিনেমা আজ অব্দি আমার মনে হয় যে এগুলোর যা স্ট্যান্ডার্ড সেটা ইন্ডিয়ান ফিল্মের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট করতে পারে। তুফান এই চারটে সিনেমার পরে 5 নম্বর সিনেমা হয়। অথবা আমি এটাও বলতে পারি যে তুফান এমন একটা সিনেমা যেটা লুক অ্যান্ড ফিল অ্যান্ড প্রিমিয়ামনেস, সেইটা দিয়ে কিন্তু বলা যায় যে অনেক কম বাজেটেও 3 কোটি 5 কোটি, এই সিনেমার এক্স্যাক্ট বাজেট কত আমি জানি না, তোমাদের কারোর যদি আইডিয়া থেকে লিখতে পারো। আমি ধরে নিচ্ছি তুফান একটা 5 কোটি টাকা দিয়ে তৈরি করা একটা ফিল্ম। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে 5 কোটি টাকাতে তুফান যা ফিল্ম হয়েছে সেটার টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু একটা বলিউডের সিনেমার মতো বলা যায়। এবং আমাদের এপার বাংলাতে কলকাতাতে যেই ধরনের ফিল্ম তৈরি হয় এই মুহূর্তে, তার থেকে টেকনিক্যালি তুফানের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক 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 কিন্তু হাই। সাকিব খান কেমন? সাকিব খান কি ক্রিঞ্জ নাকি দেবজিতের মতো ভালো অভিনয় সে করেছে? ওয়েল, আমি সাকিব খানের সিনেমা দেখেছি আজ অব্দি লাইফে 3টে অথবা 4টে। তার মধ্যে প্রিয়তমা, রাজকুমার আমি কমপ্লিটলি দেখেছি। প্রিয়তমাতে সাকিব খানের অভিনয় ক্লাইম্যাক্সের দিকে, শেষের দিকে ভালো ছিল। রাজকুমার নিয়ে আমি কোনো রকম ভিডিও করিনি, বাট তাতেও সাকিব খানের পারফরমেন্স ভালো ছিল। কিন্তু সাকিব খানের আগের সমস্ত সিনেমাতে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বা তার অভিনয় দেখে অনেকেই ক্রিঞ্জ মনে করে, এবং আমিও তাদের দলে ছিলাম। তুফানে সাকিব খান যে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু বেস্ট। এটা কিন্তু সাকিব খানের বেস্ট পারফরমেন্স, এবং এই পারফরমেন্সকে কিন্তু দেবজিৎ যেই কোয়ালিটির অভিনয় করে সেই কোয়ালিটির পাশে কিন্তু ইজিলি বসানো যায়। এই সিনেমাটা একবার হলে গিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে? এই সিনেমাতে যা সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন যেরকমভাবে করা হয়েছে, এটা 1960 সালে জন্ম হওয়া একটা গ্যাংস্টারের গল্প। 1990 সাল থেকে আমরা সিনেমাটা দেখতে পাই। এটা একটা পিরিয়ড ফিল্ম বলা যায়। তো এই পিরিয়ড ফিল্মের জন্য বাংলাদেশ ওই সময় কীরকম দেখতে ছিল, ওই সময় লোকজনের জামা কাপড় কেমন ছিল, সেট ডিজাইন বা কস্টিউম ডিজাইন কিন্তু খুব ভালো, ঠিক আছে? যেই একটা হসপিটাল রয়েছে, পুলিশের থানা রয়েছে, ঠিক আছে, এবং সেট ডিজাইন কিন্তু সত্যি সত্যি খুব ভালো। এখন অনেক মানুষেরই প্রশ্ন যে এসভিএফ কলকাতাতে কমার্শিয়াল সিনেমা না বানিয়ে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে গেল? আজকে এসভিএফ যদি দেব বা জিতকে নিয়ে এরকম একটা সিনেমা যদি বানায়, দেবজিতের সাথে এসভিএফ এর প্রবলেম আছে, যদি বানায়, কীরকম বিজনেস করবে তার কোনো সিওরিটি নেই। সাকিব খানকে নিয়ে করার কারণ যে বাংলাদেশের অডিয়েন্স এরকম রয়েছে, সাকিব খানের ফ্যান এরকম রয়েছে, তারা সাকিব খানের সিনেমা মানেই সেটাকে হিট করিয়ে দেবে। কারণ আমি যদি টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা যদি বলি, তাহলে প্রিয়তমা যে সিনেমাটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, সেই প্রিয়তমা কিন্তু এই তুফানের সামনে কিন্তু কিচ্ছু না, নাথিং। সিনেমাটোগ্রাফি এবং সমস্ত টেকনিক্যাল পার্ট, ঠিক আছে, যে একটা ফিল্মের মতো দেখতে একটা ফিল্ম। আজকাল ফিল্মের লুক অ্যান্ড ফিলটা খুব বেশি ম্যাটার করে, এবং এই সমস্ত জায়গাতে কিন্তু তুফান কিন্তু যথেষ্ট ওপরে থাকবে। এইবারে আসি যে এই সিনেমার এই সমস্ত কিছু ভালো রয়েছে, তো সিনেমার ফল্ট কিছু নেই। প্রত্যেকটা সিনেমার, আজকের দিনের প্রত্যেকটা সিনেমার গল্প সাফার করে। আর থেকে সাফার করে যে আমার একটা সিকুয়েল বানাতে হবে, যেই সিকুয়েলে গিয়ে আমি অ্যাকচুয়াল গল্পের ক্রিম বা ভালো পার্টটা বলবো। এই যে রোগ হলিউডের ডিরেক্টরদের থেকে বলিউডের মধ্যে ছড়িয়েছে, বলিউড থেকে বাংলাতেও এই রোগ এসে গিয়ে পড়েছে। গল্প হিসাবে তুফানকে আমি বিশাল ভালো গল্প বলতে পারি না,
কিন্তু কিছু টুইস্ট আছে, বিশেষ করে এন্ডে ক্লাইম্যাক্সে কিছু টুইস্ট আছে, যেই টুইস্টগুলো কিন্তু কাজ করে। আমি অভিনয় পারফরমেন্সের কথা যদি বলি, এই সিনেমাতে প্রত্যেকে মোটামুটি ভালো অভিনয় করেছে। শাকিব খানের অভিনয়ের দিক থেকে আমি বলি, শাকিব খানের এখানে ডুয়েল রোল আছে। এটা স্পয়লার তুমি নিতেও পারো, স্পয়লার নাও নিতে পারো, সিনেমার শুরুতেই বুঝতে পেরে যাবে যে ডুয়েল রোল কিন্তু রয়েছে। তাই খুব একটা বড় যেটা স্পয়লার সেটা কিন্তু বলা যায় না। নাও দ্য থিং ইজ, শাকিব খানের অ্যাক্টিং এই ডুয়েল রোলের মধ্যে একটাতে সে অভিনেতার চরিত্র করছে, ওই পোর্শনে কিছু জায়গা তার অভিনয় তোমার ক্রিঞ্জ মনে হতে পারে, বাট এই যে চরিত্রটা, শান্ত হচ্ছে গিয়ে তার নাম, এই চরিত্রটার সেট আপ যেভাবে করা হয়েছে তার মধ্যে বেশ ভালো ভালো দুটো ইমোশনাল সিন রয়েছে যেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। মেন গ্যাংস্টারের গল্পে যখন আসে, তুফান যে গ্যাংস্টার, তার বিল্ড আপ, তার ব্যাক স্টোরি বেশ ভালো। হাউ এভার সিনেমার মেন ক্রিম পার্ট কি, যে হিরো আর ভিলেন, একটা গ্যাংস্টার সিনেমাতে আমরা সবাই জানি গ্যাংস্টার লাস্টে গিয়ে মরে যাবে পুলিশের হাতে, বা গ্যাংস্টারের সাথে আরও বড় কোনো গ্যাংস্টারের যুদ্ধ হবে। এখানে গ্যাংস্টারের সাথে আরও বড় কোনো গ্যাংস্টারের যুদ্ধ হয় না, এবং পুলিশের সাথে তার যে টাসেল সেটা ইনকমপ্লিট, সেটা প্রপারলি এস্টাবলিশই করা হয় না সিনেমাটা। তাই দেখতে দেখতে হঠাৎ করে মনে হয় একই সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, এখনই সিনেমাটা শেষ হবে। তো আমাকে গল্প ওয়াইজ যদি বলতে হয়, সিনেমার শুরুর দিকটা ভালো ছিল, মাঝখানের দিকটা এনগেজিং এন্টারটেইনিং ছিল, কিন্তু সিনেমার ক্লাইম্যাক্স দুর্বল। যারা রাইহান রাফির যারা ফ্যান, তাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, ডিসঅ্যাপয়েন্টেড হবে, এটা ধরে নিয়েই যাও। এটা কিন্তু সুরঙ্গর মতো ভালো গল্পওয়ালা ফিল্ম কিন্তু নয়। এই পুরো রিভিউটা ছিল কলকাতার মানুষদের জন্য, যাদের মনে ডাউট রয়েছে আদৌ দেখতে যাওয়া উচিত কি উচিত নয়। কলকাতার মানুষ প্রচুর খাজা সিনেমা, সিরিয়াল মার্কা সিনেমা দেখতে যায়, যাতে কোনো গল্প থাকে না, এবং যেই গল্প থাকে অত্যন্ত বিরক্তিকর। সেটার তুলনায় একটা কমার্শিয়াল ফিল্ম হিসেবে তুফান কিন্তু অনেক ওপরে, ঠিক আছে। তুফান একদম মানে চেঙ্গিজের পাশেই তুফানকে ইজিলি বসানো যায়। খাদা নেলে পরে কি হবে আমি জানি না। অঙ্কুশের মির্জা সিনেমার সাথে আমি কম্পেয়ার যদি করি, অঙ্কুশের মির্জা সিনেমাতে অ্যাকচুয়ালি অ্যাকশন অনেক বেশি ছিল, গল্প যদিও বলিউড থেকে ঝাড়া ছিল। এবারে ঝাড়ার কথাতে আসি, সবাই এটাকে অ্যানিমেল আর কেজিএফের সাথে কম্পেয়ার করছে, বাট ডন আর রাইস, যারা সিনেমাটা মন দিয়ে দেখবে তারা বুঝতে পারবে শাহরুখ খানের রাইস বলে 2017 যে সিনেমা, আর ডন যে সিনেমা, ঠিক আছে, ডন অমিতাভ বচ্চনের ফিল্ম, সেটাও আবার কপি করা অন্য জায়গা থেকে। নাও দ্য থিং ইজ যে ডন আর রাইসের সাথে অনেক বেশি মিল আছে, কেজিএফ আর অ্যানিমেলের সাথে মিল ওয়েল, কিছু লুক অ্যান্ড ফিল, কিছু সিনে, কিছু সোয়াগ, কিছু সিনের বিল্ড আপে হয়তো কেজিএফ আর অ্যানিমেলের মতো মিল আছে, কিন্তু অ্যানিমেলের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কিন্তু চুরি করে বসিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমার সব থেকে খারাপ যে পার্ট সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা শুনতে তো ভালো লাগে, বাট শুনে বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মাল্টিপল ফিল্ম থেকে কিন্তু ঝেড়ে দেওয়া হয়েছে। জাস্ট রাইস থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চুরি করা হয়েছে, ওকে, অ্যানিমেল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চুরি করা হয়েছে, স্যাক্রেড গেমস থেকে চুরি করা হয়েছে, হলিউডের আরও কিছু কাজ রয়েছে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্ট চুরি করা না হলে পরেও সেটাকে একটুখানি টুইক করে চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে। তো এই জিনিসগুলো যারা মোটামুটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ভালোবাসো, প্রচুর লোক রয়েছে যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনে আলাদা করে, তারা কিন্তু এগুলো ধরতে পারবে এবং তাদের কিন্তু জিনিসটা পোষাবে না। এই রিভিউটা কলকাতার মানুষদের জন্য, এই আমার বক্তব্য ছিল। এবার বাংলাদেশের মানুষদের জন্য আমাকে ভিডিওটা আলাদা করে বানাতে হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।